সেটা দেখাচ্ছি না এখানে। এটা করতে গিয়ে এবার বলুন, আমি যদি আপনাকে বলি যে কড়া 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 ভার্বটা যদি আমি আমি বলি ফার্স্ট পার্সনে, তাহলে হবে আমি করি। তুমি যদি হয় তুমি করো, আপনি যদি হয় আপনি করেন, অথবা করানো। এই যে ইনফ্লেকশন গুলো আসছে, কি ইনপুট আসছে? কর ভার্বটা বা করা করা ভার্বটা এবং তার সঙ্গে পার্সনটা আসছে, এলে আমি সেটাকে ইনফ্লেক্ট করছি। আপনারা করতে পারেন, কম্পিউটার কি করে করবে? কম্পিউটার করতে গেলে আমাকে ভাষাটাকে স্টাডি করতে হবে, এবং ভাষাটাকে স্টাডি করে এমন একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে সেই ভাষাটাকে ধরে ফেলতে হবে। যেমন এখানে আমরা টেবিল বানিয়ে ফেলেছি, যেই টেবিলে আমি সেটা প্রেজেন্ট সিম্পল না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট, মানে ট্যাম যেটা বলে টেন্স অ্যাসপেক্ট মুভ, সেটার উপর বেস করে আমি এখান থেকেই বলে দেবে যে আমার কি ইনফ্লেকশনটা হবে, ছিলে না ছিলেন। এটা রিলেটিভলি সহজ। তাহলে কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক্যালি সেটা করা যাচ্ছে, তাহলে ঠিক ঠিক বাক্য সে বলতে পারবে না। একইভাবে ভার্বের 64 রকম ইনফ্লেকশন হয়। সেখানে এই যেমন খা, তাকে খাওয়া কখনো, খাওয়ানো কখনো, কিন্তু আবার খার জায়গায় যে যা দিয়ে শুরু হয়, তাহলে সেখানে জানা হতে পারে, জানো হতে পারে, নানা রকম হতে পারে। এই ইনফ্লেকশন গুলোকে আমাকে স্টাডি করে, একটা কম্পিউটার তো নিজের মতো করে বানিয়ে আমরা পারবে না, তাকে তো এটা বলে দিতে হবে। তার জন্য এই ডেটা স্ট্রাকচারের মাধ্যমে এটা করতে হবে। এই ডেটা স্ট্রাকচারের মাধ্যমে কারা আমাকে হেল্প করতে পারে? এক্ষেত্রে আমাদের কোনো লিঙ্গুইস্ট হেল্প করেনি, আমরা নিজেরাই করেছি। এটা আইআইটিতে বসে আমি এবং আমার ছাত্র মনোজিৎ চৌধুরী আমরাই বানিয়েছিলাম। কিন্তু এটা একজন লিঙ্গুইস্ট অনেক হেল্প পেলে আমাদের অনেক সুবিধা হতো। আমার পাশে যদি একজন লিঙ্গুইস্ট বসে এগুলো করেন, তাহলে আমাকে তাকেও বুঝতে হবে কম্পিউটারে কি দরকার। এখানে একটা প্রবলেম আছে, লিঙ্গুইস্ট অনেক সময় টেকনোলজির ভাষাটা বুঝতে চান না, আর টেকনোলজিস্টরা লিঙ্গুইস্টের ভাষা বুঝতে চায় না। এটা একটা ভীষণ প্রবলেম। এই তো আমি বলে দিলাম, বুঝতে পারছেন না? যখন যখন এটা হয় তখন অনেক সময় এটা হয়, ওটা দিয়ে কম্পিটিশন হবে না। তখন বেশিরভাগ সময় এটা হয়, এটাও না, চলবে না। আমাকে বেঁধে দিতে হবে এক্সেপশন। কাজে এটা নিজেদের মধ্যে কাজ করতে করতে সেই বোঝাপড়াটা আমাদের এখানে হতে পারে। গুগলে হচ্ছে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে না, বা পশ্চিমবাংলায় হচ্ছে না, তার কারণ কম্পিটিশন লিঙ্গুইস্টিক্স এর গুরুত্বই নেই। সেটাই লোকে পড়াশোনাই করতে চাইছে না। কম্পিউটার শেখা মানে একটু পাইথন শিখে ফেলা, একটু প্রোগ্রাম শিখে ফেলা। ভাষাটাও যে আরো অন্যভাবে একটু দেখা যেতে পারে, আমি একটু আসছি এটাতে। আচ্ছা, ওইখানে তো বললাম আমি ওই খুব সহজে হয়ে গেল না, আমি বাড়ি যাব, আমি আটা ওই ডাইফোন গুলোকে নিয়ে জুড়ে দিলাম, আমি বাড়ি যাব, এরকম ভাবে রোবটের মতো বললো। অথবা তার উপর আমি সুপ্রাসেগমেন্টাল মডুলেশন করলাম, তখন আমি বাড়ি যাব নরমালি বললো। কিন্তু যে কথাটা লেখা হয়েছে সেটা কেমন উচ্চারণ হবে? এই প্রথম শব্দটার এটার উচ্চারণ কি? কমলো না কমল? কমলো না কম? এটার উচ্চারণ কি হবে? কোনো অশব্দ আমরা দিই না, কি হবে? ঘোড়ো দৌড়ো, ঘোড় দৌড়। কিন্তু আমরা বলি ঘোড় দৌড়, ঘোড়ো দৌড়ো বললে তো হবে না। আবার এখানে মানে ঘোড়ো দৌড়ো বললে কোনো মানে হয় না, কিন্তু হিন্দিতে ভাবুন, ধড়কন বা ধড়কনা, আকার দিলাম, ধড়কনা, ধড়কনা, দুটোর কিন্তু দুরকম মানে, তাই না? মানে বদলে যায়। কাজেই এখানে কোথায় স, যেটাকে হিন্দিতে বলে শর্ট অ, যেটা থাকে বাংলায় অত প্রকট নয়, কিন্তু সেটাকে কখন আমি ডিলিট করব, সেইটার জন্য একটা অ্যালগরিদম কিন্তু করা হয়েছিল অনেক আগে, তারপরে আমরা করেছি। এখনো বাংলায় এটা আমরা হয়তো 80% অ্যাকুরেসি পেয়েছি।
মানে এত এক্সেপশন থাকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে সবটা করা যায় না, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই গেছে। এক্সেপশন গুলোকে এক্সেপশন লিস্টে রেখে দেওয়া যেতে পারে। এইখানে আরেকটা প্রবলেম আছে, ভাওয়েল হাইট অ্যাসিমিলেশন। এটা অতীত না অতীত, আবার একই বানানে অভিক না অভিক, একই বানানে অরূপ না অরূপ, কিভাবে কম্পিউটার বুঝবে? এখানে দেখো নদ নদীতে নদ, নদ নদী বলিনি আমি, বা নদ নদীও বলিনি, তাহলে এটা কি করে করলাম? হাউ ডু আই অ্যাসিমিলেট দিস ভাওয়েলস? এগুলোকে একটা এক্সেপশন লিস্টে রেখে করব, নাকি এর কোনো নিয়ম আমি খুঁজে পাবো? এই জিনিসগুলোকে দেখা, এবং যদি আমি কোনো নিয়ম খুঁজে পাই তাহলে সে তার জন্য আমাকে একটা প্রোগ্রাম লিখে ফেলতে হবে। এই প্রোগ্রাম লেখায় কিন্তু সাহায্য করতে পারবে তারাই যারা এই ল্যাঙ্গুয়েজের এই ফিচার্স গুলোকে স্টাডি করবে, কেমন? এবং এই যে স্পিচ রিকগনিশন হলে তো ন্যাচারাল স্পিচ হবে না যদি উচ্চারণ ভুল হয়। এবার আমি যাচ্ছি আরেকটা পার্টে, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। যারা স্কুলে পড়ান তাদের কাছে আমি এই জায়গাটা একটু মানে তাদের পেলে ভালো হতো, যে বাচ্চারা গ্রামার পড়তে চায় না, কিন্তু বাচ্চারা তো ক্লাস 6-7 থেকেই আইআইটি জয়েন্টের জন্য তৈরি হয়, তাই না? কাজেই তাদের যদি একটু গুগলের স্বপ্ন দেখিয়ে গ্রামার শেখানো যায়, এই তুই তো বড় হয়ে আইআইটি যাবি, নাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে, আর তুই যদি আইআইটি যাস তাহলে তুই গুগলে যাবি, হ্যাঁ আমি তখন পাড়ায়, তুই কোটি টাকা মাইনে পাচ্ছিস, একটু গ্রামারটা পড়ে নে। বাংলা গ্রামার তো পড়ে না, কারণ বাবা মারাই বলেন ওটা পড়ে কি হবে, বাবা মাকে আগে ট্রেনিং দেওয়া দরকার। কেন বলছি? এই অর্থ বোঝার ক্ষেত্রে এই যে পার্সিং, এটা বোধহয় আজকাল স্কুলে উঠে গেছে, পার্সিং বোধহয় পড়ায় না। দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, এটা তো আপনাদের কাছে বলার কোনো ইয়ে নেই, এটাকে সেন্টেন্সটাকে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ডিটারমিনার দা, নাউন ক্যাট, এটা হয়ে গেল, ঠিক আছে? এই পার্সিং কোনো অসুবিধা নেই তো কারণ, ঠিক আছে? এটা পার্সিং হয়ে গেল একটা স্টেট। এইবারে এইটার পার্স কি হবে? আমি তো অর্থ বুঝতে চাইছি। আমি যখন বলি, আচ্ছা আমি একটা কথা বলি, একটা খেলা কি বলি, দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ, হ্যাঁ আচ্ছা, আমি মেড, আপনাকে ধরি, হ্যাঁ হ্যাঁ ভলান্টিয়ার, হ্যাঁ বসুন বসুন। আমি স্কুলে যাচ্ছি, অর্থটা বোঝেন, মানেটা বোঝেন? মানে বোঝা মানে, এটা সবাইকে বলছি, মানেটা বুঝেছেন? মানে যেটা এটা মানে আমি কমিউনিকেট করতে চাইছি, যেটা সেইটা মানে আমি জানতে চাইছি। আচ্ছা এবার আপনি চোখটা বন্ধ, চোখ খুলবেন না আমি যতক্ষণ। আমি স্কুলে যাচ্ছি, কে স্কুলে যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন? স্কুলে যাচ্ছি। স্কুলটার রং কি? এক মিনিট, এবার চোখ খুলুন। আপনি কোন স্কুলে পড়েছেন? আমি কার্মেল হাই স্কুল। কি রং ছিল স্কুলে যখন যেতেন? শুরুতে চেঞ্জ, বিগিনিং প্লাস ইয়েলো, হোয়াইট ব্লু নয়? না, পরে হোয়াইট ব্লু হয়েছে। ওটাই হবে, বললাম আমার এক্সপেরিয়েন্স ফিল করে, এটা এই জন্যই ফেল করে যেত যে আমরা যখন বুঝছি, আপনি অন্য উত্তরগুলো সহজে দিয়ে দিয়েছেন কেননা ওটা বাক্যের মধ্যেই ছিল। আরেকটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে, এটা বললেই একটা ছবি মাথার মধ্যে তৈরি হয়। আমি যদি মেয়েটি স্কুলে যাচ্ছি, তখন কিন্তু আমি বুঝতে পারছি, মানে আই এম অ্যাকচুয়ালি ক্রিয়েটিং আ স্কিমা ইন মাই মাইন্ড, একটা ছবি যে একটা মেয়ে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করতাম মেয়েটি স্কুলে যাচ্ছে, মেয়েটির ইউনিফর্ম ফ্রকটা কি রঙের বা শাড়িটা কি রঙের, আপনি একটা রং বলতেন, এবং সম্ভবত আপনার স্কুল ড্রেসটাই আপনি বলতেন, কেননা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজটা তার উপর সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে ওই ছবি, ওই ছবিটাকে রং করছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড। এই যে ছবি তৈরি হয় এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং।
তার জন্যই আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারছেন। কিন্তু আমি তো কম্পিউটারে এখন ছবি আঁকতে পারবো। আমি এবার কি করতে পারি, এই যে সেন্টেন্সটা টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এর একটা অর্থ হতে পারে যে টাইম ইজ দ্য সাবজেক্ট, ইট ফ্লাইজ লাইক অ্যান অ্যারো ভেরি ফাস্ট। আবার টাইম ফ্লাইজ বলে এক ধরনের ফ্লাইজ আছে, তারা তীর খুব পছন্দ করে, এটাও তো হতে পারত। তাহলে স্যার ওটার আরেকটা মিনিং হতে পারে কোনটা? এই টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, হ্যাঁ, এই সম্পর্কে দুটো ডিফারেন্ট সিভিলাইজেশনাল প্যাটার্ন। ধরা যাক যেটা ইউরোপিয়ান মডার্নিটি অলওয়েজ বলে যে টাইম একটা লিনিয়ার প্রোগ্রেশন, whereas ইন্ডিয়ান ট্র্যাডিশন হচ্ছে টাইম একটা সাইক্লিক্যাল প্যাটার্ন, সেটা ধরারও একটা অপশন আছে। হ্যাঁ, কারণ আপনি পার্টসটা কিভাবে করছেন তার উপর নির্ভর করে, এবং পার্টসটা একরকম পার্টস নয়। যেমন ধরুন এটাকেই আমি যখন আগেরটার সঙ্গে কম্পেয়ার করছি, টাইম ফ্লাইজ, টাইমটা নাউন, ভার্বটা ফ্লাইজ, আর এখানে হলো কি টাইম ফ্লাইজটা হলো নাউন ফ্রেজ, লাইকটা হয়ে গেল ভার্ব। কাজেই আমি যেভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট পার্স করছি, সেইভাবে আমি ইন্টারপ্রেট করছি, সেইভাবে আমি ছবিটা আঁকছি। কাজে এটা হচ্ছে সিনট্যাক্সের মধ্যেই কিন্তু কিছুটা সিম্যান্টিক্স নিহিত আছে, এবং সেই সিম্যান্টিক্সটাকে বোঝার জন্য আমাকে এটাকে খুলতে হয়েছে। এই পার্সিং স্কুলে শেখানো হয় না, আজকাল তো হয়ই না, আমি শিওর। কখন হবে, এত পড়া হবে। তো এবার যদি এই বাক্যটা লিখি, এটা কি ঠিক বাক্য? আ ফিশ এট নুডলস উইথ ফর্ক, ঠিক বাক্য, সিনট্যাকটিক্যালি কোনো ভুল নেই, অর্থের দিক দিয়েও ভুল নেই। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মাছটা খেতো তো নুডল ফর্ক দিয়ে, তাই না? কাজে আপনি ডোমেন অফ ডিসকোর্সের উপর ম্যাটার করবে, কিন্তু প্র্যাগম্যাটিক্সে আছে, প্র্যাগম্যাটিক্সে তফাৎ আছে। যাই হোক, আমরা তাতে যাচ্ছি না। এখানে আবার সেন্টেন্সটাকে ভাঙতে ভাঙতে আমি যদি চাই, আ ফিশ এট নুডলস উইথ আ ফর্ক, এইবারে আসছে এর অর্থটা বুঝতে পারছি আমি। অর্থ বুঝতে যদি আমি পেরে থাকি এবং আমার যদি ছবি আঁকার ক্ষমতা থাকে, আমি একটা ছবি এঁকে ফেলতে পারবো। একটা চেয়ারে একটা মাছ বসে আছে, সে ফর্ক দিয়ে নুডল খাচ্ছে, হতে পারে। কিন্তু এইটা করতে গেলে কে এজেন্ট, কে খাচ্ছে, কি খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে, বলতে গেলে কি এসে গেল? এসে গেল সেই ক্লাস 6 না 7 এর প্রশ্ন, কারক কয় প্রকার এবং কি কি ছিল না? তা বলতে কর্তৃকর্ম অধিকরণের কি দমনিতা, সেই রকম আর কি। তা এইটা হলো, এবার এইগুলোকে, এইবারে এইগুলোর জন্য এই ভদ্রলোকের নাম হচ্ছে পানিনি। তো প্রায় যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, এটা 5 টাকা স্ট্যাম্প, ওটা থেকে একবার একটা স্কুলের বাচ্চারা আমাকে ঠকিয়ে দিয়েছিল। আমি বলছি বলো তো পানিনি কবে ছিলেন, কত বিসি? বলে 500। কি করে বললে? বলে ওই তো লেখা আছে। না, ওটা 5 টাকা স্ট্যাম্প। তো 500 বিসিতে পানিনি অষ্টাধ্যায়ী বলে একটা বই লিখেছিলেন, আপনারা জানেন। এবং তখন যে গ্রামারের রূপরেখাটা দিয়েছিলেন, সেইখানে কিন্তু কারকের প্রথম, আমাদের দেশ থেকে, এই আবার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তর্কে আমি যাচ্ছি, আমাদের এখানে নিশ্চয়ই নলেজ সিস্টেম ছিল, সেটা যেমন হয়েছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগে, ওয়েস্টার্ন পেপারস যখন হয়, তখন এই যে থিটা রোলস বলছিলাম, সেটা হচ্ছে এজেন্ট, অবজেক্ট, ইনস্ট্রুমেন্ট, এইগুলোকে ফিলমোরের 1965 এর কাজের উপর ভিত্তি করে বলা হয়। কিন্তু এই কারক কিন্তু আমাদের অনেক আগেকার, এবং কারক আর এটা একই, কারক বরং আর একটু বেশি সূক্ষ্ম, অতটা সূক্ষ্ম হয়তো লাগে না, কিন্তু আছে। তো এই যে কারকের কনসেপ্টটা এলো, এই কারক বা কেস ফ্রেম যেটাকে বলে, যেমন রোহিত সেন্ড দ্য বয় দ্য বুক বাই পোস্ট, একটু কঠিন সেন্টেন্স স্কুলের বুক। এটা বলতে গেলে রোহিত হচ্ছে এজেন্ট, ভার্ব হচ্ছে সেন্ট, ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাই পোস্ট, হোম অবজেক্ট হচ্ছে বা প্রিপোজিশন ফ্রেজে দা বয় আর বুক। এই যে দুটো মুখ্য কর্ম, গৌণ কর্ম বলে, তাই না আমাদের বাংলায়? তো এইগুলোকে আমরা বের করতে হচ্ছে। বের করে
তাই কিন্তু আমি অর্থ, এবার ইকুইভ্যালেন্সটা বলি। ওই যে উনি যেটা করলেন, মনের মধ্যে একটা ছবি আঁকলেন, আমি প্রোগ্রামে যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটাকে আমি কি কি কোনটা কি কারক এই হিসেবে লিখে দেব, তাই তো? তাহলে কে করছে কি করছে, ফিশ এট নুডলস, ফিশটা চেয়ারে বসে খাবে না নুডলটা চেয়ারে বসে ফিশ খাবে, সেটা ওখান থেকে বেরিয়ে আসবে, তাই তো? কাজেই কারকের গুরুত্বটা এখানে চলে আসছে। এটাই আমি বলছিলাম, স্কুলের বাচ্চাদের যদি এটা বলা হয় যে এইখানে কারকটা লাগছে, এবং কারকের মাধ্যমেই যখন তুমি হচ্ছে অ্যালেক্সা সুইচ অন দ্য টিভি, সেটা বুঝে অ্যালেক্সা কাজটা করতে পারছে, বিকজ অ্যালেক্সা কারকটা করেছে। কাজে কারকের প্রয়োজনটা সেখানে এসে যাচ্ছে। এবার এই যেমন ধরা যাক, এবার সেই কারকটাকে আমি একটু কম্পিউটারের স্ট্রাকচারে লিখছি, কেউ কম্পিউটারে থাকলে বুঝতে পারবেন। কেউ কেউ সি প্রোগ্রাম লিখেছেন, কেউ কখনো না, মানে লিখেছেন? তাহলে সি স্ট্রাকচার যে আছে না একটা সিতে, এটা এক্স্যাক্ট একটা স্ট্রাকচার। তার মধ্যে তিনটে ফিল্ড আছে, একটা এজেন্ট, একটা অবজেক্ট, একটা ইনস্ট্রুমেন্ট। ফিশ, এজেন্ট, ইনস্ট্রুমেন্ট ফর্ক, অবজেক্ট নুডল, কর্তা, কর্ম, করণ। এইভাবে আমি যদি করে দিই, আবার এটা যেমন ওই সেন্টেন্সটা থেকে, আবার আমি যদি এইটা বলি, এবার আপনাদের প্রশ্ন করছি, মেক সেন্টেন্সেস উইথ দিস কারক স্ট্রাকচার। এজেন্ট গার্ল, ডেস্টিনেশন স্কুল, ভার্ব রান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে সেন্টেন্সটা? The girl is running to school. 1:1 করসপন্ডেন্স থাকছে। কাজে আমি যাই লিখি না কেন, যে ভাষায় লিখি না কেন, ইন্টারমিডিয়েট ফর্ম এই কারকের বা কেস ফ্রেমের ফর্মটা এক জায়গায় এসে দাঁড়াচ্ছে, এবং সেটা যখন এসে দাঁড়াচ্ছে আমি সেটাকে বুঝতে পারছি। কেননা আমি বুঝেছি কি বুঝি নাই সেটা বোঝার জন্য আমাকে তখন প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে পারবো। কে কে খাচ্ছে, সেট করে চলে যাবো এজেন্টের ফিশ। কি খাচ্ছে, নুডলস। কম্পিউটার, আমি না, মানে কম্পিউটার করছে, এটা করে বের করে নিচ্ছে। এবার আরো কিছু আমাদের ভাষায় খুব মজা আছে, যেটা আমরা যথাযোগ্য সম্মান দিতেই পারি। রমা স্কুল থেকে বাড়িতে যাচ্ছে। আমাদের এখানে এই যে প্রিপোজিশন, বা আমাদের তো প্রিপোজিশন নয়, আমাদের পোস্ট পজিশন যেগুলো থাকছে বিভক্তি হিসেবে, স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, তার ফলে আমার কিন্তু কারক বিশ্লেষণের সুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কুল থেকে অধিকরণ কারকে কোনটা সোর্স কোনটা ডেস্টিনেশন সেটাও এখানে বলা যাচ্ছে। রাম সীতাকে বইটা দিল, এখানে হিন্দিতেও রাম নে সীতা কো বুলায়া। এই যে নে, বা ইংলিশেও সেটা প্রিপোজিশন আছে। রমা ইজ গোয়িং হোম ফ্রম স্কুল, এই প্রিপোজিশন গুলো কিন্তু আমাদের ডিসঅ্যাম্বিগুয়েট করতে দিচ্ছে এটা কোন কারক হবে, কি রোল হবে। কাজে এই কম্পিউটারকে করতে হচ্ছে কি, তাকে প্রিপোজিশনটা চিনতে হচ্ছে, প্রিপোজিশনের সিম্যান্টিক্সটা বুঝতে হচ্ছে, বুঝে এই কারকটাকে বের করতে হচ্ছে। এটা করবে প্রোগ্রাম অটোমেটিক্যালি। আলটিমেটলি তো আমি অটোমেশনের দিকে যাচ্ছি। এইটা খুব মজার। কটা অর্থ হয়? I saw a man in the garden with a telescope. আমি দেখছি। না, সতে কোনো অ্যাম্বিগুইটি নেই। আই স, কি দেখেছি এটাতে খেলা আছে। লোকটিকে টেলিস্কোপ হাতে দেখেছি, লোকটার হাতে টেলিস্কোপ আছে, আমি দেখেছি টেলিস্কোপ দিয়ে আরেকটা হয়। বাগানটাতে একটা টেলিস্কোপ লাগানো ছিল, তাই তো? তাহলে এবার হচ্ছে এটাকে অ্যাসোসিয়েশনের প্রশ্ন হচ্ছে, কোলোকেশনের প্রশ্ন আসছে। এবার প্রোগ্রামটা কি করে কোলোকেট করবে, কাজেই তাকে বুঝতে গেলে এবার কনটেক্সটটা বুঝতে হবে। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে যদি বলে একটা বলতে হবে, আপনাকে কোনটা বলতে হবে? যে কোনো একটা, কোনটা বলবেন? গার্ডেনে টেলিস্কোপ, হ্যাঁ, টেলিস্কোপ নিয়ে গার্ডেনে একজনকে দেখতে। আচ্ছা, আপনি এটা বলবেন। আমি বলতাম অবশ্য, যাই হোক, যে একটা লোক, এটাও হতে পারে। আপনি আচ্ছা, এটা কিসের উপর, কেন আপনি এটাকে বললেন? অ্যাজ আ হোল মানে
ফার্স্ট কেন ওটা ধাক্কাটা ওটা কেন ফার্স্টে দিল? কোথাও কোনো কমা টমা কিছু নেই মানে না, কমা তো কোনোটাতেই নেই। মানে সাধারণ অভিজ্ঞতা থেকে এই, হচ্ছে যে সাধারণ অভিজ্ঞতা মানে কি? টেলিস্কোপ দিয়ে গাড়ি দাঁড়ান, সাধারণ অভিজ্ঞতা মানে কি? বেশিরভাগ মানুষের অভিজ্ঞতা। তার মানে কি? যেটা সচরাচর ঘটে। সচরাচর ঘটা মানে কি? স্বাভাবিকতার সাথে প্রবাবিলিটি বেশি, প্রবাবিলিটি বেশি, সম্ভাব্যতা বেশি। তার মানে আমি যত বেশি আমি এরকম এক্সাম্পল নেব, তার মধ্যে এই পার্টস ট্রিটা সবচেয়ে বেশি বার ঘটেছে। ভুলও হতে পারে। এইখানে চলে আসছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর খেলাটা। হিচককের রিয়ার উইন্ডো হলে সে ওইটা করবে, টেলিস্কোপ দিয়ে লোকটা। হ্যাঁ, তাহলে তো বেঁকিয়ে দেখবে, কিন্তু কারণ সেটা দেখা দরকার হয়। কিন্তু কমন প্রবাবিলিটি এখানে কাজে দেখুন কিভাবে নিঃশব্দ চরণে অঙ্কটা ঢুকে এলো এখানে। প্রবাবিলিটিটা এসে যাচ্ছে এবং আমার যখন এই ধরনের অ্যাম্বিগুইটি আসবে আমি প্রবাবিলিস্টিক অ্যানালিসিস করব। তার আরো কিছু উদাহরণ আসবে। হাউ টু গেট দ্য সিম্যান্টিক্স। ধরুন এটা, দ্য সি ইজ দ্য হোম ফর বিলিয়ন্স অফ ফ্যাক্টরিজ অ্যান্ড অ্যানিমেলস। The sea is home to millions of plants and animals. প্রথমটায় ঝামেলা নেই। The home for billions of factories and animals. পরেরটা হলো sea is home to millions of plants and animals. এখানে plants বলতে আমি কি মিন করেছি? ফ্লোরা এন্ড ফনা ফ্যাক্টরি হতে পারে, আবার ফ্যাক্টরিও তো হতে পারে। তাহলে আমি কি করে ভোটটা দেব ফ্লোরা এন্ড ফনার দিকে? না, বিলিয়ন অফ ফ্যাক্টরিজ, বাজে ইংরেজি দুটো দিয়ে লেখা আছে, বিলিয়ন অফ ফ্যাক্টরিজ এন্ড মিলিয়ন অফ প্ল্যান্টস। সিটা দিয়ে বলবো সি এর প্রবাবিলিটি। সি এর প্রবাবিলিটি, দ্যাটস রাইট। তার মানে এবার কি করতে হবে? এবার প্ল্যান্ট ওয়ার্কসও হয়, সো মেনি ওয়ার্কস, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, এগুলো বিল্ডিংস অফ ক্যারিং ইট, এটা মানে হচ্ছে, আমি যদি ডিকশনারিতে যাই, এই সবকটার মানে হচ্ছে বিল্ডিংস অফ ক্যারিং অন ইন্ডাস্ট্রিয়াল লেবার, দে বিল্ট এ লার্জ প্লান্ট টু ম্যানুফ্যাকচার অটোমোবাইলস। আবার প্লান্ট, ফ্লোরা, প্লান্ট লাইফ, দুটো মানেই রয়েছে। তাহলে আমি এখানে কি করে ডিসঅ্যাম্বিগুয়েট করব? ডিসঅ্যাম্বিগুয়েট করার উপায় হলো এবারে কোলোকেশন দেখতে পারি, যে সেন্টেন্সের মধ্যে অটোমোবাইল আর প্লান্ট যদি থাকে তাহলে সেটা ফ্যাক্টরির মানেটা হবে, প্রথম মানেটা হবে। নইলে যদি এরকম সেন্টেন্স হয় যে সি ফ্লোরার সঙ্গে প্লান্ট কথাটা এসছে, তাহলে এটা ফ্লোরা এন্ড ফনার কথা মিন করছে। কাজেই অ্যাসোসিয়েশন কর্পাসে, এবার হচ্ছে সেখানে আমাদের ডেটাটা দরকার। প্রচুর কর্পাসে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে যে কতটা, কোন অ্যাসোসিয়েশনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কোলোকেশন। কাজে এইগুলো কিন্তু আমাকে ভাবনা প্রোগ্রাম চালাতে হবে। যেমন আমি যদি the plant was close to the farm of animals. এখন এইখানে প্লান্টটা বলতে কিন্তু আবার আমি অ্যানালিসিস করে ফ্যাক্টরিতে পৌঁছবো। কাজে এখানে যখন কর্পাস আছে, সে গুগলেই যাই, যেখানেই যাই, সেখানে আমি কোলোকেশনটা বের করে কোন দুটো শব্দ বা তিনটে শব্দ কাছাকাছি, তার থেকে কোন মানেটা অ্যাপ্লিকেবল সেটা বুঝবো। এটা গেল সিম্যান্টিক্সের মজা, আরো অনেক আছে। এবার আমরা শেষ করব ট্রান্সলেশনের মজা, কারণ মেশিন ট্রান্সলেশন আমায় করতে হচ্ছে। বয় ইজ গোয়িং টু স্কুল, ছেলেটি যাচ্ছে স্কুলে, আমাদের বাংলা ভাষায় সেটা হয়ে যাবে ছেলেটি স্কুলে যাচ্ছে। মজাগুলো আপনারা জানেন, গো মানে যাওয়া, কিন্তু গোয়িং হলে যাচ্ছে হয়ে গেল। সেখানে ওই ইনফ্লেকশনের কথাটা আমি দেখাচ্ছিলাম। ওয়েন্ট হলে সেটা গেল বা গিয়েছিল হয়ে যাবে। দ্যাটস এ ইরেগুলারিটি অফ বাংলা, এবং সেই ইরেগুলারিটিটা আমাদের কিন্তু ধরতে হবে, সামহাউ ওই টেবিল ফর্মে বা অ্যালগরিদম ফর্মে ধরতে হবে। একইভাবে ইট খাওয়া, ইটিং খাচ্ছে, এট খেয়েছিল। ছেলেটি স্কুলে যাচ্ছে, এখানে যদি একটা রস্যই ঢুকে যায়, সেই এমফাসিসটা যদি হবে, তার ট্রান্সলেশনটা কি হবে? এটা it is that boy who is going to school. কাজে এটাকে পূরণ করতে হবে।
ট্রান্সলেশনে, সো ইউ হ্যাভ টু, কিন্তু গুগল ট্রান্সলেটর এখনো অত ভালো পারফরমেন্স দিতে পারছে না। আবার এখানে অ্যাম্বিগুইটি আছে, দ্য প্রেসিডেন্ট কল দ্য প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ডেকেছিলেন, দুটোই হতে পারে, কোনটা বলুন? ঠিক আছে। এরপরে আসছে যখন আমি সেন্টেন্স তৈরি করি, কম্পিউটার তো কমিউনিকেট করবে, তার জন্য সে বুঝবে, বুঝে সে ডকুমেন্ট ট্রান্সলেট করবে, এবার সে বাক্য তৈরি করবে। এবার বাক্য যখন তৈরি করবে তখন কিন্তু তাকে তার অর্থ বুঝতে হচ্ছে। আই রোট আ লেটার, এখানে লেটারের যা মানে, ফার্স্ট টিচ দেম লেটার্স এন্ড নাম্বারস, হি ইজ আ ম্যান অফ লেটার্স, এই তিনটের ক্ষেত্রেই মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, ধরুন এরকম একটা চেয়ার আছে, একটা ছবি, এই ছবিটাকে আপনাকে ডেসক্রাইব করতে, তাই আমি অনেক ভাই বলতে পারি দ্য ব্লক সি ইজ অন ব্লক এ, দ্য ব্লক এ ইজ অন ব্লক সি, দ্য ব্লক বি ইজ by the side of A, block B is on the right of A, block B has its top free, block B is alone, নানা ভাই বলতে পারি। এবং একাধিক বাক্য দিয়ে আমি এমন ভাবে বাক্যগুলো দিতে হবে যাতে আমি ইউনিকলি এই ছবিটা এঁকে ফেলতে পারি, কেমন? তো এইভাবে তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের ক্ষেত্রে আই গট মাল্টিপল অপশনস in the way in which I write the sentence. B is on A or A is under B, both are equivalent, right? So এবারে কিন্তু তার ফলে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট আর দ্য ট্রেন ইজ রানিং টু ফাস্ট, তফাৎটা কোথায়? টু ফাস্টের মধ্যে নেগেটিভিটি আছে, আমি কি সেটা বলবো যে ট্রেন ইজ রানিং টু ফাস্ট মানে এত ঝাঁকুনি আছে? হ্যাঁ, ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট ইজ ব্যাড, আর একই জিনিস আমি বললাম দ্য ফুড ইজ দ্য রেস্টুরেন্ট ইজ অফুল। কাজে ঠিক সিনোনিম হয়েও কিন্তু সিনোনিম তারা নয়, কারণ তাদের মানেটা অন্য সিম্যান্টিক্স, অন্য প্র্যাগম্যাটিক্স ক্যারি করছে তাদের। কাজেই হাউ টু সে, আমাকে ক্লাস 10 বাংলা স্যার বলেছিলেন যে কি বলছো সেটা গুরুত্বপূর্ণ নয়, কিভাবে বলছো সেটা গুরুত্বপূর্ণ। তো সেটা আমার এখনো মনে আছে। সো চয়েস অফ ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Organization of sentence and sentences, like walking over grass is forbidden. লেখা থাকতে পারে you are not allowed to walk over the grass, একটু polite, you should not walk over grass, further polite. So কোন ভাবে forbidden বলবে সেটা কড়া ব্যাপার, ধরলেই ফাইন করবে এরকম ব্যাপার আসছে। কাজে কিভাবে লিখবো, কি মেসেজ আমি দেব, সেগুলো কিন্তু কম্পিউটারকে এই অ্যানালিসিসটাও করতে হবে। এই অ্যানালিসিসটা করেই সে বাক্য তৈরি করতে পারবে, এবং এই অ্যানালিসিসটা করতে গেলে কম্পিউটার প্রোগ্রামের কিন্তু ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার। এবং আমি শেষ করছি এটা দিয়ে, যেমন আজকের দিনে টেস্ট অ্যাপ্লিকেশন, অ্যালেক্সা হোয়াট ইজ দ্য in Seattle there are cloudy skies, অ্যালেক্সা কিন্তু ধরে ফেললো যে আমি সিয়াটলে আছি এবং আমি সিয়াটলের ওয়েদারই জানতে চাইছি। অ্যালেক্সা গেট হাই টাইড ফ্রম সিয়াটল ফ্রম টাইড পুলার। টাইড পুলার আরেকটা স্বাভাবিক উচ্চারণে, এক্ষেত্রে আমেরিকান অ্যাকসেন্টে বলছে, ভবিষ্যতে হয়তো আমি অ্যালেক্সা পাবো যেটা বাংলা অ্যাকসেন্ট মানে ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলবে, সেইভাবে এই জিনিসগুলো চলতে পারে। For smart home use cases, Alexa performs the action without turn on the living room lights. সেই ভাষাটাকে বুঝে মানে প্রথমত সুইচ রিকগনাইজ করছে, তার অর্থটাকে বুঝে তার অ্যাকশনটাকে ইনিশিয়েট করছে, এবার সেই ইলেকট্রনিক্সকে অ্যাকচুয়েট করছে। এই সবটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজির মাধ্যমে আসছে। When we can achieve all this, we'll have another Panini, we'll be sitting and working on a laptop, যেমন এখানে করছে। ঠিক আছে, কনসোনেন্টের সঙ্গে ভালো লেগে থাকলে স্ট্রেসটা তো নয়, আমি বলছি ডিউরেশন, ওটা তো টাইম অ্যাক্সেস ছিল, ওটা টাইম অ্যাক্সেস ছিল। হ্যাঁ, আপনি যখন বলেন তো টাইট টাকে কম দিচ্ছেন, আইটাকে বেশি দিচ্ছেন। অ্যাকচুয়ালি কনসোনেন্টে তো কোনো ভোকাল ভাইব্রেশন হয় না, যেগুলি হ্যাঁ, খালি জাস্ট এখান থেকে আমি কনসোনেন্ট
বলা মানে কয়ের সাথে বলা। অযোগ থাকা। হ্যাঁ, সেটাকে কনসোনেন্ট বলছি না, কনসোনেন্ট বলছি। কনসোনেন্ট হচ্ছে আসলে হোল্ড ফেজ, শুধু ওই হ্যাঁ, ওটাই কনসোনেন্ট। হোল্ড ফেজটা যেখানে বাতাস সিটা কনসোনেন্ট, মানে এই ক্ষেত্রে সিটা কনসোনেন্ট না, সিতে কাজে আমি যখন কাটছি আমি তো ফোনেমিক লেভেলে কাটছি, আমি তো ভাওয়েল কনসোনেন্ট লেভেলে কাটছি, আমি ফোনেমিক লেভেলে যেতে কাটছি, আমাকে কেটে দেবো। ক্যাট বলিস মানে অ্যাড জুড়ে দেবো, আর যদি সি দিয়ে আর কি হয় ক্যাচ হয়, সেটা এই যাই হোক, ধরে যাই ইয়েস হয়। কি যদি হয়, হ্যাঁ, তাহলে কি পরে আবার এখানে একটা প্রবলেম, এটা বলতে গিয়ে মজা হলো, এই যে সি লেটার লিফট ক্যান রিপ্রেজেন্ট ক্যাটিক, আর সিট হলে কোনটা হবে, একটা কনসোনেন্টের দু রকম উচ্চারণ আছে। সি এর সাথে একটা চয়ের অনুষঙ্গ থাকে। হ্যাঁ, চয় না, চয়ের অনুষঙ্গটা আসে, অনুষঙ্গ থাকে তার সঙ্গে সি এইচ এর এই চ, শুধু সি দিয়ে চ ইংরেজিতে যায়, অন্য ভাষায় থাকে। বাংলায় আমরা আজকে লিখি একটা অডিও বুক শুনছিলাম, ইনসিডেন্টালি কথাটা বলি, ধরা যাক আগাথা ক্রিস্টি, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, সিনেমায় ভিনকপ চি বলছে, একই জিনিস যখন অডিও বুকে বলছে ভিনকপ সি বলছে, বানানটা সিআই। এটা তো আমরাও অনেক সময় করি। হ্যাঁ, ফলে আমরা অনেক সময় করি। সেটা তো আমি কোথায় ম্যাপ করছি কারণ তেমনি কম্পিউটার, এটা যদি কম্পিউটারে বলে থাকে, অডিও বুকে কি অটোমেটিক্যালি করেছে না, ওটা রিড করেছে। হ্যাঁ, রিড করেছে, এক একজন এক রকম ভাবে করেছে। কম্পিউটার যদি করে তাহলে আমি তাকে যেভাবে ম্যাপ করাবো সে সেভাবে না, প্রোগ্রাম যেমন সেভাবে, কিন্তু অ্যাম্বিগুইটি গুলো সবচেয়ে যেমন একটা অদ্ভুত অ্যাম্বিগুইটিস এর রিসেন্টলি ফেস করছি। হে সিরি, ধরা যাক আমার মায়ের নাম দীপালি, স্পেলিংটা লেখা হয় DIPLI, কিন্তু আসলে দয় দীর্ঘই হওয়ার জন্য DEE লেখার কথা। আমি যদি বলি এরকম না, ঘটনাটা হচ্ছে যে কারণে আমি জানি নিয়ম নেই, কিন্তু ঘটনাটা রিসেন্টলি আমি ফেস করছি, ইভেন কালকেও ফেস করলাম। আমি যদি বলি হে সিরি কল দীপালি মণ্ডল, ও বানানটা নিচ্ছে DEEPALI দিয়ে আমায় বলছে আপনার কন্ট্যাক্টে এই বানানটা সেট নেই, ফলে আমার উচ্চারণের সাথে একটা বানানকে লোকেট করছে। না, করবেই তো, না ও বানানকে লোকেট করবে না, ও আপনি যখন বলছেন কল দীপালি, ও নিয়েছে দীপালির ওয়েব ফর্মটা, ঠিক আছে, নিয়ে সেটাকে যখন স্পিচ টু টেক্সট করেছে তখন সে ম্যাপ করেছে DW। আপনি ট্রাই করে দেবেন দীপালি করে বলে দেখতে পারেন, আই ডোন্ট নো, মানে এটা তো তার ম্যাপিং এর যে লিমিটেশন সেটা। হ্যাঁ, বাংলা নামে তার, এবং তার কারণটা কি জানেন, কারণ হচ্ছে বাংলা নামে ওই অ্যালেক্সা ইজ নট ট্রেন্ড, আবার বললাম স্ট্যাটিস্টিক্স, সম্ভাব্যতা, কাজে ও দীপালি ধরবে না দীপালি ধরবে, এটা ডিপেন্ড করবে যতগুলো ডেটার উপর তাকে ট্রেন করা। এটার জন্য আমি ওই স্লাইডটাই বাদই দিয়েছি যে একটা ফাইনাইট স্টেট মেশিন বলে একটা জিনিস হয়, যেটার মধ্যে দিয়ে এই স্টেট থেকে ওই স্টেটে যাবেন, ওই স্টেট থেকে ওই স্টেটে যাবেন, কোন স্টেটে যাবেন, যেমন ধরুন TOMATO, কি উচ্চারণ করবে মেশিন, আপনি কি চান, টমেটো, কেউ বলতে পারে টমেটো, আমরা টমেটো বলি, হ্যাঁ, টমেটো বলবে না টমেটো বলবে, সেটা, হ্যাঁ তাই তো, সেটা ডিপেন্ড করবে, টি পেলো, টি ঠিক আছে, একটা অ্যারো এলো টি, তারপরে ও এসছে, এবার ও এসে ও ই উচ্চারণে যেতে পারে একটা স্টেট, যে টমেটো, আরেকটা হচ্ছে টমেটো, মানে এই দিকে যেতে পারে। এই দুটোরই আলাদা আলাদা প্রবাবিলিটি আছে, হয়তো ওটার ক্ষেত্রে 0.7 প্রবাবিলিটি, এটা 0.3 প্রবাবিলিটি। যদি বেশি ডেটা ওই টমেটো লাইক উচ্চারণ দিয়ে ট্রেন হয় তাহলে ওইটাই চলে যাবে এবং ওটা উচ্চারণ করবে টমেটো, আর যদি বেশি আমার মতো ইংরেজিতে উচ্চারণ করে টমেটো তাহলে এদিকে, কিন্তু সেইটা তাহলে তার এই দিকের প্রবাবিলিটিকে বাড়াবে। স্যার, তাহলে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ দিয়ে ট্রেন করা হয়, মানে 50% টমেটো 50% টমেটো, আরবিট্রারি না, তখন আরবিট্রারি নেবে না, তখন লুকাইট করবে পরেরটা কোথায় যাচ্ছে। আচ্ছা, এইভাবে তো অঙ্ক করে করা হয় না,
ট্রেন করা হবে, যত ডেটা পাবেন ডেটাটাকে ঢেলে দিতে হবে। যেমন এই ঢালাই হয় না, ঢালাইয়ের সময় যে সিমেন্ট ঢালে, হ্যাঁ, স্টোন চিপ ঢালে ঘাটার করে ঘোরে, সেরকম যখন আপনার দিয়ে দেবেন, সেইটা যখন দেবেন তখন এমনি ডেটা। আরেকটা জিনিস, ওই যখন আপনি কমলো দেখাচ্ছিলেন, আসলে কিছুদিন আগে একটা হরফ নিয়ে একটা কথাই জিনিসটা উঠছিল, যে এখন এই যে বানান নিয়ে কথা হয় না, যে বুদ্ধদেব বসু লিখেছিলেন যখন ফুটলো কমলো। তখন উঠলো কম। হ্যাঁ, এই কমলো আর কমল উচ্চারণের তফাতের জন্য যদি আমরা লয়ের ওকার ব্যবহার করে নির্দিষ্ট করে দিই যে কমলো, এটা খুব সহজ। এটা কিন্তু পার্ট অফ স্পিচ বের করলেই বেরিয়ে যায়। কমল আর কমলোতে কোনো কনফিউশনই হবে না। না, সমস্যাটা হয় যদি শুধু শব্দটা দেয়া হয়, তখন একটা আপনি পারবেন উচ্চারণ করতে যদি শুধু শব্দটা দিয়ে কোনটা ঠিক। এই কনটেক্সটটাই খুব ইম্পর্টেন্ট। কোনটা আপনি শুধু শব্দ দিয়েছেন, কনটেক্সট। যেমন ভয়া কনটেক্সট দিতে গেলে তো আগে পরে কিছু দিতে হবে। সমস্যাটা কোথায় হয় বলি স্যার, ধরা যাক কয়ের উদাহরণ কমল, ছবি নেই, হ্যাঁ, ক দিয়ে শব্দ দেয়া আছে কমল, কোনো ছবি নেই, একটা বাচ্চা ওটা কমলো পড়বে না কমল পড়বে? যা ইচ্ছে করতে যা ইচ্ছে করতে। কারণ বাচ্চা যদি ওই রকম ভার্ব অলরেডি শিখে গিয়ে থাকে, যেখানে কমা, কমলো, কমেছে এগুলো জানে, সে কমলো করতে পারে। সেটাই আমি বলছি। ফলে নিশ্চিত করে যদি আমি চাই মিনিংটা কমল, সে কমল পড়বে, কমলো না। তাহলে আপনার কনটেক্সট দিতে হবে, কমল ফুটেছে দিতে হবে, তাহলে সে কমলো ফুটেছে বলবে না। উইদাউট কনটেক্সট কোনো মানেই নেই। উইদাউট কনটেক্সট হলে রেলে ফাটলো, ফাটল না হবে। হ্যাঁ, সেগুলো তো এই কনটেক্সটটা দিতে হবে। অথবা পাশে আপনি যেটা বলেন পদ্ম ফুলের ছবি দিয়ে কমল দিলে সে কমল ফুল। কনটেক্সট ইজ মিনিং। পার্ট অফ স্পিচ বের করাটা হচ্ছে আরেকটা কাজ, সেটা প্রবাবিলিস্টিক্যালি না লই লিখে, তাহলে এটা কনটেক্সট দিয়ে বের করতে হবে। এটা খুব ডিফিকাল্ট। ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করা বাই কম্পিউটার ইজ নট আ ম্যাটার অফ জোক। আসলে আমি প্রশ্নটা বলছিলাম বানান সংস্কারের দিক থেকে। রিসেন্টলি ধরো যাক হলো হলয়কার, করয়কার, এইগুলো নিয়ে রিসেন্টলি একটা কাজ করতে গিয়ে কনফিউশন হচ্ছিল। আমি দেখলাম এই কমল নিয়েও প্রশ্নটা একই, কারণ বাচ্চারা অনেক সময় কনটেক্সট সমেত উচ্চারণটা ভুল পড়ে, কারণ ওই বানানটাতে কোনটায় স্ট্রেস দেবে, ময় না লয়। এখানে একটা চিরকালীন ডিবেট আছে। এটা হচ্ছে এখানেই লিঙ্গুইস্টরা আর কম্পিউটার সায়েন্টিস্টরা কথা বলে না, প্রায় দুই পথে চলে। যেমন কম্পিউটার সায়েন্টিস্টরা দাবি, তার জন্য কম্পিউটার সায়েন্টিস্টদের খাটনি বেড়েছে। যে এবার ধরুন আমি যে শর্ট ডিলিশনটা বলছিলাম, আমি যদি বলি আপনি হসন্ত দিয়ে লেখেন না কেন, ক ময় হসন্ত লয় উকার বা ল, এটা দেন না কেন, তখন কিন্তু লিঙ্গুইস্টরাই বলে না, শব্দটা কমলো, ক ম ল, হসন্ত আমি দেবো কেন। দেখুন আগে আমাদের খুব বেশি ছিল যে এই হসন্ত দেওয়ার প্রক্রিয়াটা ছিল। আপনি হলেটা কিভাবে লেখেন? হলয়কার, হলয়কার, লয়কার। কেন হয়ের পরে একটা গ্যাপ দিয়ে ঊর্ধ্বকমা ঊর্ধ্বকমা দেওয়ার নিয়ম না? একটা ফেমাস যে কেউ তো দেন না। না, কারণ সেটা ছাপা, সেখানেই মুদ্রণের প্রসঙ্গটা। না ওই আরেকটা প্রবলেমে না, মুদ্রণে সেটা আনাই যায়, মুদ্রণ করলেই হলো, সেটা আমরা দিই না কেন? এটা যদি আমি দিতাম, দেখুন আমি একটা সুবিধা করে ফেলেছি, আমি মুদ্রণের জন্য ওইটা দিচ্ছি না, মুদ্রণের খরচা কমাচ্ছি, তাই তো? তাহলে আমি তো অ্যাম্বিগুইটিকে ইনভাইট করছি। তা আমি যদি অ্যাম্বিগুইটি থেকে বেরোতে চাই, তাহলে তোমার দিতে হবে। আগের পণ্ডিত লোকেরা তো সেটা করেছে, তাই না? যে ঊর্ধ্বকম, সেটা আমরা দিই না কেন? Sir, happiness or depression? How will it measure through technology? Like এটা কি আজকে সেমিনারের টপিক না আলাদা? না, আমি ইটস এন ইন্টারেস্টিং টপিক। And sir, এটা যদি even একটা autistic child, if he is depressed, আপনি কাজ করে নিন, meet me after. না প্রশ্নটা বলুন না। sir, if an autistic child, না হ্যাপিনেস আর ডিপ্রেশন, ও খুশি হলো, he is happy, and then sometimes he is depressed. Happiness and depression আলাদা টেকনোলজি দিয়ে কি করে আমরা মেজার করব? The non-verbal expressions. নন-ভার্বাল এটার পরিষ্কার ল্যাঙ্গুয়েজ। না এটার জন্য টেকনোলজি হচ্ছে ফেস রিকগনিশন। ওয়ান অফ দ্য টেকনোলজিস ফেস রিকগনিশন। একম্যান বলে এক ভদ্রলোকের 64টা পয়েন্ট করা আছে। ওকে,
তার বিভিন্ন কম্বিনেশন থেকে বিভিন্ন ইমোশনকে বোঝা যাচ্ছে। ডিপ্রেশন হলে তার কতগুলো পয়েন্ট একরকম ধরনের থাকবে আর কতগুলো পয়েন্ট হবে। ফেশিয়াল রিকগনিশন থেকে হ্যাপিনেস ডিপ্রেশন ঠিক করা যায়। কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং আমি আপনাকে বলছি, একটা বাচ্চার লেখা থেকে আপনি বলতে পারবেন সে ডিপ্রেসড না হ্যাপি। দ্যাটস অ্যানাদার চ্যালেঞ্জ অফ টু দ্য লিঙ্গুইস্টস, যে তার লেখা থেকে তার মুড বুঝতে পারবে। লেখা মানে কি অ্যাজ ইন হ্যান্ডরাইটিং অর No, I am just talking of anything. Communication. লিখিত, টাইপ, হ্যান্ডরাইটিং এর আরেক গল্পে যাচ্ছি, ওই আরো কঠিনে যাচ্ছি। আমি বলছি পিওর টাইপ করেছে, সে আপনাকে ইমেল করেছে। Can you understand that your friend is approaching a suicidal scenario? Can we? এক মাস আগে থেকে আমি বুঝতে পারবো কি যে তার কমিউনিকেশন ইউর মধ্যে এক্ষুনি আমার ওর কাছে যাওয়া দরকার, একটা সুইসাইডাল চিন্তা দেখা যাচ্ছে। এটা কিন্তু চায়। These are the challenges of language and technology. Even the intellectual disabled child also. Intellectual disabled child ওদের এর speech ক্ষেত্রে তে, অন্য রকম ডিসলেক্সিয়া, বা আপনি ডিসলেক্সিয়া কাজ করেন? ওই আপনি আমার সাথে কাজ করেন dyslexia কাজ। স্যার মঞ্জিরা ম্যাম কি অলরেডি আমার ও আপনার নাম কি? মেহফুজা ইয়াসমিন, আমি ওনার আন্ডারে অ্যাকচুয়ালি কাজ করেছিলাম। ও, তারপর যেহেতু দিন আমার আপনার ছাত্র। হ্যাঁ, good. স্যার শাজিয়া অ্যাকচুয়ালি অলরেডি করছে। হুম। স্যার একটা জিনিস বলা, স্পিচ প্রোডাকশন আর স্পিচ আন্ডারস্ট্যান্ডিং, আপনি পিগমেলিয়নের কথা বলেন। পিগমেলিয়ন তো প্রাইমারিলি দুটো জিনিস নিয়ে ডিল করছে, একটা অ্যাকসেন্ট আর তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে যে ডায়ালেক্ট। এই দুটো জিনিস কম্পিউটার কি করে দেখতে চায়, কি করে দেখতে পারে, পিগম্যালিয়নটা আমি একটা উদাহরণ হিসেবে এটা এনেছি। উদাহরণের হ্যাঁ, থেকে। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি পিগম্যালিয়ন বাদ দিয়ে? হ্যাঁ, পিগমেলিয়ন বাদ দিয়ে বলছি যে ধরুন স্পিচ ল্যাঙ্গুয়েজ তো ডায়ালেক্ট ছাড়া কমপ্লিট নয় এবং অ্যাকসেন্ট ছাড়াও কমপ্লিট না। আমরা ধরুন আজকে যদি আমি ফ্রেঞ্চ বলা শুরু করি, 6 মাসের বা 8 মাসের একটা কোর্স নিয়ে যদি ফ্রেঞ্চ ডায়ালেক্ট কি করে বুঝবে? বাই হ্যাঁ, মানে স্পিচ রিকগনিশন। এক্স্যাক্টলি। স্পিচ রিকগনিশনে বিভিন্ন ডায়ালেক্টের ওয়েভ ফর্ম আলাদা হবে। আচ্ছা, হবে তার যে পিচ প্যাটার্ন, ফ্রিকোয়েন্সি প্যাটার্ন আলাদা হবে। হুম, লেখার মধ্যে কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা কথা বলি একটা ডায়ালেক্টে, লিখি কিন্তু মান্য চলে যায়। অবশ্যই। তাই সেখান থেকে ধরা যাবে না। ধরতে গেলে স্পিচে ধরতে হবে, কারণ স্পিচ ইজ মোর ন্যাচারাল। স্পিচ থেকে আমরা ডায়ালেক্ট ধরতে পারি, এবং ডায়ালেক্ট আইডেন্টিফিকেশন ফ্রম স্পিচ ইজ আ কাল্টিভেটেড রিসার্চ এরিয়া। আচ্ছা, যেমন স্পিকার আইডেন্টিফিকেশন, হুম, কে কথা বলছে আমি স্পিচ সিগন্যাল থেকে সেটা বের করতে পারি। এগুলো বেশি ভাই আমার ডাক্তারের না আর প্রশ্ন করলে উত্তরে থাকো মৌন হতেই পারে। আচ্ছা, ধন্যবাদ অসংখ্য অধ্যাপক অনুপম বসুকে। আমরা আজকে যখন শুরু হয়েছিল বক্তৃতাটা, শিরোনামটা নিয়ে কথা বলছিলাম যে when language meets technology, উনি অনেক কিছু আলোচনা করলেন। শেষ হলো এটা দিয়ে যে চ্যালেঞ্জেস এর কথা দিয়ে। আমার শুনতে মনে হচ্ছিল যে আমি ঠিক সেইভাবে একেবারে সরাসরি ভাষার ছাত্র নই, কিন্তু এখন আমরা গবেষণা করতে গেলে ডিজিটাল হিউম্যানিটিজ এই টার্মটা শুনতে পাচ্ছি খুব। তো আজকের এই যে আলোচনা সেটা ওই ডিজিটাল হিউম্যানিটিজের মধ্যেই আসছে টু এ সার্টেন এক্সটেন্ট। আমার শুনতে মনে হচ্ছিল, এবং এই প্রশ্নটা আমি এখন করছি না, চা খেতে খেতে পরে হয়তো আলোচনা হতে পারে, যে চ্যালেঞ্জটার কথা অধ্যাপক বসু বললেন শেষে, সেটা শুনতে গিয়ে আমার মনে হচ্ছিল যখন আমরা কবিতা পড়ি, এবং উনি রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের নাটক এবং উপন্যাসের অ্যানালিসিসের কথা বলছিলেন, সেখানে কোন শব্দ কিভাবে আসছে, যে অ্যাম্বিগুইটির কথা বারবার আসছিল, এটা হতো একটা চ্যালেঞ্জ যে কবিতার ক্ষেত্রে সিম্বলস, মেটাফোর্স, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা বেশি ব্যবহার করা হয়, সেটাকে কিভাবে টেকনোলজি অ্যাড্রেস করবে, এটা একটা চ্যালেঞ্জ বা একটা ইন্টারেস্টিং জায়গা হতে পারে ভবিষ্যতের রিসার্চের জন্য। আর একটা যেটা দিয়ে শেষ হলো, উনি বলছিলেন ডিসলেক্সিয়ার কথা, বা আমরা স্প্যাস্টিক চাইল্ডের জিনিসটাও দেখলাম, যে আমরা শুরু করেছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনোলজি, শেষ হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স বা সোশিও লিঙ্গুইস্টিক, বিভিন্ন দিকে যেতে পারে ভবিষ্যতে। তো দ্যাটস রিয়েলি অ্যান ইন্টারেস্টিং পার্ট। তো আমাদের এই আলোচনা নিশ্চয়ই এখানেই দেখতে পাচ্ছি যে অন্য একটা ফ্রন্টিয়ার খুলে যাচ্ছে, আলোচনা চলবে, এবং ভবিষ্যতে আমরা আবার আশা রাখছি যে প্রফেসর বসুকে আমরা পাবো। হ্যাঁ, কগনিটিভ লিঙ্গুইস্টিক্স নিয়ে একটা করুন না,
এখানে ওয়ার্কশপ করুন, হ্যাঁ। আমরা হেল্প করতে পারি। কগনিটিভ লিঙ্গুইস্টিক্স, কগনিটিভ লিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশ্যাল, এক্স্যাক্টলি। এবং আমরা যে ওই পেরিফেরাল ল্যাঙ্গুয়েজ ম্যাপিং এর কথা ভাবছি, সেখানে টেকনোলজি কিভাবে সাহায্য করতে পারে সেটাও হয়তো উনি আমাদের বলতে পারবেন। ভীষণভাবে সাহায্য করতে পারে। এবং আপনি যে প্রশ্নটা তুললেন, আমি চাকরি থেকে আর কথা বলবো না। মেটাফার হ্যান্ডেল করাটা ইটসেলফ একটা বিরাট চ্যালেঞ্জ। আমার জানা তেমন কয়েকজন কাজ করেছেন, কিন্তু এখনো সেটা মানে বাধা অতিক্রম করা তো যায়নি। কিন্তু উল্টো দিকে একটা জিনিস হচ্ছে, উল্টো দিকে হচ্ছে কিছু লোক এআই এর মাধ্যমে কবিতা লেখার প্রোগ্রাম। এটা সিনথেসিসটা কিন্তু সহজ দেন অ্যানালিসিস। হ্যাঁ, আমি একটা কবিতা কতগুলো ফিচার দেখে, রাম গেল বনে দুঃখ পেলাম মনে, হ্যাঁ, এরকম একটা করে আমি কবিতা লিখতেই পারি যদি আমি খালি অন্তমিল ধরে করতে চাই। আর তার সঙ্গে যদি মাত্রা মেলাতে চাই, তার দুঃখটা একটু কেটে গেল, হ্যাঁ, এরকম ভাবে এইগুলো করে একটা কবিতা বলা যায়। তার মান কি হলো সেটা পরের কথা। এইটা হচ্ছে সিনথেসিস। কিন্তু অ্যানালিসিস, যার উৎস হচ্ছে মানুষের মন, মানুষ যার উৎস, সেইটা অনেক কঠিন। ওই অ্যাম্বিগুইটির জায়গা থেকে এটা আসছে। কবিতা তো ধরা দেবে না বলেই কবিতা না, এই যে অ্যাম্বিগুইটির কথা হয়ে গেলে সে আর কবিতা থাকবে না। ওই পাহাড়ি খরগোশ ধরতে যাচ্ছেন, ও তার আগে হার্ট ফেল করে মরবে। ফলে কবিতার যদি আপনি পুরোটা পেয়ে গেছেন, তাহলে সেটা কবিতা না। তাও আমরা সবাই সোনার হরিণই ধরতে চাই। সেটাই কবিতা। তো সবাইকে আবারও ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য এবং শোনার জন্য। এবং লাস্টলি থ্যাঙ্কস আ লট টু প্রফেসর অনুপম। থ্যাংক ইউ। সবার জন্য একটু চা আছে বাইরে। বাইরে চায়ের সামান্য আয়োজন আছে।